পদ্ধতি, ইপিএস টপিক। আপনি যে পদ্ধতিতে সফল হবেন, আমরা কিন্তু শুরুতে এই পদ্ধতিটা সম্বন্ধে কিন্তু আলোচনা করেছি। এই পদ্ধতিটা কি? ইপিএস টপিক। ইপিএস টপিক মানে হচ্ছে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম। এটা হচ্ছে কোরিয়ানদের মানে বিদেশ থেকে লোক যাওয়ার বৈধ যে একটা পদ্ধতি, এই পদ্ধতিতে তারা অনুমোদন করে যে কোরিয়াতে এসে সে সৎ বৈধভাবে ইনকাম করতে পারবে। এটাকে বলে ইপিএস টপিক। ইপিএস মানে হচ্ছে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম, আর টপিক মানে হচ্ছে টেস্ট অফ প্রফিসিয়েন্সি ইন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তাহলে এই ল্যাঙ্গুয়েজ সিস্টেমের মাধ্যমে আমরা কোরিয়া যেতে পারি, এই বিশ্বাসটা রাখতে পারি। এই বিশ্বাসটা করার জন্য কিন্তু আমি এর আগে কিন্তু দেখাইছি, কি দেখাইছি, বইএসএল দেখাইছি, তারপর কতগুলো লোক গেছে সেটা দেখাইছি, কিভাবে আসে সবগুলো কিন্তু দেখেছি। অর্থাৎ এটা একটা বিশ্বাসযোগ্য পদ্ধতি। তাহলে এই তিনটার প্রতি বিশ্বাস রাখতে হবে। কি হতে হলে? ধন্যবাদ। সফল হতে হলে তারপরে কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। পরিকল্পনাটা কিরকম করতে হবে? পরিকল্পনা হবে এরকম যে, এখন দেখেন পরিকল্পনা ছাড়া এই যে এই জায়গাটাতে যে বিল্ডিংটা হয়েছে, এই বিল্ডিংটা কি এমনি এমনি হয়েছে? একটা কিন্তু প্রথমে জমি ছিল, জমিটার উপরে কি পরিকল্পনা করছে, দেখছে যে এটাতে কি বানা যায়, এটাতে কি করা যায়। এই যে কাজ করার পূর্বে আগে প্রথমে বিশ্বাস, তারপরে পরিকল্পনা করতে হবে। এই পরিকল্পনাটা আপনাদের ক্ষেত্রেও কিন্তু একই, সবার ক্ষেত্রে পরিকল্পনা রাখতে হবে। আপনি ধরেন আজকে শুধু কারো কথা শুনে বা কারো দেখে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে ভর্তি হয়েছেন আর যেতে পারছেন না, এই জন্য আপনি আবার চলে গেলেন, আসলে এটাতে কিন্তু সফলতা আসবে না। সফলতার জন্য কিন্তু পরিকল্পনা দরকার। কি দরকার না পরিকল্পনা? বুঝতে পারছেন আমার কথা? তাহলে পরিকল্পনা করতে হবে। কিরকম পরিকল্পনা করতে হবে? স্বল্প মেয়াদী পরিকল্পনা করতে হবে, অল্প সময়ের জন্য পরিকল্পনা করতে হবে। আসলে আমরা কিন্তু প্রত্যেকেই অল্প কিছু বয়সের সমষ্টি কিন্তু আমাদের জীবন। এই জীবনটাকে যদি আমরা ইউটিলাইজ করতে না পারি তাহলে কিন্তু হবে না। দেখেন আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠে কি কি করবো, আজকে প্রোগ্রামে আসার আগে কিন্তু আপনারা পরিকল্পনা করছেন যে প্রোগ্রামে যাবো, প্রোগ্রামে যাওয়ার পরে বাড়িতে গিয়ে কি করব, তারপরে কি করব, তারপরে কি করবো, ইত্যাদি ইত্যাদি। সবাই আমরা এরকম পরিকল্পনা করিনি? তাহলে জীবনের ক্ষেত্রেও কিন্তু এরকম করতে হবে। আপনি যে আজকের দিনটাকে শুধু ব্যবহার করলেন আর শেষ হয়ে গেল, আগামী দিনে কি আছে, তারপরের দিনে কি আছে এটা ভাববেন না, তা কিন্তু হবে না। তাহলে স্বল্প মেয়াদে আপনাকে প্ল্যান করতে হবে যে এই শর্ট টাইমে আমি কি করব। শর্ট টাইমে কাজ করার পরে, শর্ট টাইমের পরিকল্পনা করার পরে আমরা কি করব? মধ্যমেয়াদী পরিকল্পনা করব। মধ্যমেয়াদী মানে আগামী 6 মাস 1 বছর কি করব। তো আমার মনে হয় যে আপনারা অনেকেই এই পরিকল্পনাটা করতে পারেননি, যার কারণে অনেকেই কিন্তু হতাশাগ্রস্ত। আমি কেউ বলেনি আমাকে, যারা কোরিয়া যেতে চায় তারা কিন্তু কেউ বলেনি আমাকে যে আমি হতাশাগ্রস্ত বা আমি কেন যেতে পারছি না, এগুলো বলেনি। কারণ আমরা সেইভাবে তথ্য দিই যাতে কেউ কোনো কিছু বলতে না পারে। আমরা টোটাল বিষয়টা কিন্তু বলে দিই। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের পরিকল্পনা থাকে না, যার কারণে কিন্তু আমরা এরকম হোপলেস হয়ে যাই। কিন্তু হোপলেস হওয়া ঠিক না। আমাদেরকে পরিকল্পনা করতে হবে যে এই কোর্সটা বা এই কোরিয়া যাওয়ার আগ পর্যন্ত এটা আমাদের কিভাবে পরিকল্পনাটা সেট আপ করতে হবে, কিভাবে আমি কোরিয়া যেতে পারি। তাহলে স্বল্প মেয়াদী পরিকল্পনা করতে হবে যে এই স্বল্প সময়ের মধ্যে আমি ভাষাটা শিখবো। তারপরে কি মধ্যমেয়াদীর মধ্যে যে আমি কোরিয়াতে যাওয়ার প্রসেসেই থাকবো। আপনার কিন্তু লেগে থাকতে হবে, ছেড়ে দিলে হবে না। স্বল্প মেয়াদীর পর মধ্যমেয়াদী, তারপরে হচ্ছে যে আপনার দীর্ঘমেয়াদী। এই দীর্ঘমেয়াদী বিষয়টা কি আপনারা একটু বুঝতে পারছেন যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা কি? আমরা যে কোরিয়া যাব, কোরিয়া থেকে যে ইনকাম করব, ইনকামের জন্য তো সবাই যাচ্ছি। আর একটা ওই যে ভাইয়ের কথা আমাকে খুবই ভালো লেগেছে, আমাদের রেজাউল ভাই, আমার মিতা, দুর্গাপুরের বাসা, উনি খুবই চমৎকার কিছু বক্তব্য বলছেন, কিছু কথা বলছেন, আমি খুব মনোযোগ সহকারে শুনছি এবং আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে আমরা কিন্তু সবাই একটা অর্থের মালিক হব, কিন্তু অর্থটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি বা সঠিক জায়গায় যদি বিনিয়োগ আমাদের না হয়, তাহলে কিন্তু সবাই আমরা আবার ওই অনিশ্চয়তার জায়গায় ফিরে যাব। তাহলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা রাখতে হবে আপনাকে, যে আপনি কোরিয়া যাওয়ার পরে আসলে আপনি যদি পরিকল্পনা করতে না পারেন হবে এরকম কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। আমরা যেমন এখানে 3 তলায় আসছি, অনেকগুলো কিন্তু সিঁড়ি বেয়ে অনেকগুলো পরিকল্পনা করে তারপরে কিন্তু এখানে আসতে পেরেছি, তার আগে কিন্তু আসেনি। আপনাকে কি করতে হবে? এই পরিকল্পনাগুলো আমরা কিন্তু কি সবাই কিন্তু একটা কাজে লেগে আছি, কিন্তু কাজটা কারো ছিল যে এই আমরা যে কাজটা এখন করছি, কোরিয়ান ভাষা শিখছি, এটার পরবর্তী পরিকল্পনাগুলো কি আছে কারো? যদি কারো থাকে আমাকে একটু প্লিজ বলেন যে কি পরিকল্পনাতে আপনি কোরিয়ান ভাষা শিখছেন বা কোরিয়া যেতে চাচ্ছেন।
কেউ বলবেন? কেউ বলছেন না দেখো। আচ্ছা, ঘটনা আছে যে হ্যাঁ আমি জানি, আমি আপনাদের অব্যক্ত কথাগুলো জানি, আর জানি বলে আজকে কিন্তু আশা করি ল্যাঙ্গুয়েজ সেন্টারে রোল করছি। আমি এটা জানি যে এটা হচ্ছে যে আমার এক স্টুডেন্ট কোরিয়াতে গেছে, কিন্তু ভর্তি হয়েছিল মানে খুব অল্প টাকা দিয়ে। অল্প টাকা দিয়ে ভর্তি হয়েছিল 2010 সালে। সেই সময় খুব কম লোক নিচ্ছিল, মানে নিবে কি নিবে না এরকম একটা পর্যায়ে ছিল। তো উনি ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে উনি আমাকে অনেক কমেন্ট করেছিল যে ভাই আপনাকে আমি কোরিয়া গেলে আমাদের কোর্স ফিটা দিয়ে জানি। আজকে আপনারা এখানে অনেকে এরকম আছেন বা অনেকে আপনাদেরকে ছোট করছেন। আমি একটা বাস্তব কথা বলছি, সেটা হচ্ছে এরকম যে ভালো কিছু পেতে গেলে পারে আপনাকে কিছু দিতে হবে। আর আপনি যদি কোনো, আমি আমার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি একটা স্যারের কাছে প্রাইভেট পড়তাম। তো একটা অর্ধেক মাস পড়া হয়েছে, অর্ধেক মাস পড়ার পরে পরীক্ষা আসছে। তো এখন আমি ভাবছি যে অর্ধেক মাসের জন্য ইয়া দিব, কি বলে আপনার বেতন দিব। তো একটু মানে তখন তো ছাত্র মানুষ বোঝেনি, একটু টাকা পয়সার সমস্যা। তো আমি বলছি তাহলে স্যার কাছে মানে যাওয়া আরো মানে কিছুদিন যাওয়া লাগতো, ওই যাওয়াটাই বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে আর টাকাটা দিইনি। পরে কি ঘটনা হয়েছে শোনেন। পরে যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে যে টিউটোরিয়াল পরীক্ষা ছিল, সেটা 1 বছর পরে, মানে 3rd ইয়ার থেকে 4th ইয়ারে, অনার্স 4th ইয়ারে। ওই 4th ইয়ারে গিয়ে দেখতেছি যে আমার টিউটোরিয়ালে মার্ক কম আসছে। আমাকে যা প্রশ্ন করেছে আমি তাই উত্তর দিয়েছি, কিন্তু তারপরে আমি দেখতেছি যে আমার টিউটোরিয়ালে মার্ক কম আসছে। তখন আমি ভাবলাম মনে মনে যে আমার এই নাম্বারটা কম আসার কারণ কি। তখন আমার মনে পড়ছে যে ওই যে স্যারের 15 দিন পড়েছে আর 15 দিন পড়ি নাই, না পড়ে টাকা না দিয়ে চলে আসছি, তার ফল হলো এটা। আমাকে এখন এই জিনিসটা কষ্ট দেয়। এখন তার টাকাটা দিতে পারবো না, কিন্তু কষ্টটা আছে। তা আপনারা এরকম যাদের আপনাদের মানে ডিউ থাকবে, আপনারা যদি না দেন এটা আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু একটা কষ্ট, আমরা যতবার আমরা ওই আপনাদের ভর্তিকৃত বই দেখবো ততবার কষ্ট পাবো। যেমন ওই যে ও কুরিয়া গেছে, কিন্তু ওর সামনে আমি সমালোচনা করছি না, জাস্ট আমার একটা আক্ষেপ আমি প্রকাশ করছি। কিন্তু যতবার আমি ওই ছবিটা দেখি ততবার দেখি যে ওর ব্যাংকের খাতাটা খোলা আছে। তো তাহলে ও কোটিপতি হয় কি হবে? এই যে ভাই ইসহাক, ইনি আর এনার ফ্রেন্ড হেলাল নাম, দুজনেই রেজিস্ট্রেশন করেছে। ইনি কিন্তু ফুল পেমেন্ট করা, আর উনি কিন্তু পেমেন্ট করেনি, 50% বাকি আছে। তো লটারিতে এনার নাম আসছে, চান্সও পাইছে, উনি কিন্তু এখনো নাম আসেনি। পরে অবশ্যই উনি বিষয়টা বুঝতে পেরেছে, যার কারণে এসে তাড়াতাড়ি কিন্তু দিয়ে গেছে, কিন্তু ততক্ষণ সময় পার হয়ে গেছে, লটারিতে নাম ওঠেনি। তো আসলে গড গিফটেড ফিচার থাকে, কারণ হচ্ছে কি আমরা পরিশ্রম করে টাকা নিই এবং আমরা আপনার একটা ফিউচার গড়ে দিয়ে কিন্তু আমরা একটা পারিশ্রমিক নিচ্ছি। আর আমাদের কিছু হেল্প করা মানে আপনার পরোক্ষভাবে আপনারই হেল্প হবে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। কারণ আপনারা এখানে স্বতঃস্ফূর্তভাবে আসছেন, স্বতঃস্ফূর্তভাবে আশা করি অংশগ্রহণ করছেন, বিধান এরকম একটা চমৎকার প্রোগ্রাম উপহার দেওয়া যাচ্ছে। আগামীতে যে আমরা যে কুরিয়া বাংলা গ্রুপ করেছি, সেখানে আপনাদের এরকম সহযোগিতা থাকলে পরে অবশ্যই 100% হবে। কি আপনাদের কি বিশ্বাস হয় না হবে? হবে। আপনারা আসলেও হবে, না আসলেও হবে। এখন দেখেন আপনারা কোন দলে থাকবেন। ধন্যবাদ। তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেটা আমরা কিছুক্ষণ আগে শেয়ার করেছি, আমাদের আরেকটা পরিকল্পনা আছে, সেটা হচ্ছে যার এলাকাতে যে জিনিসটা হবে সেই জিনিসটার দায়িত্ব সহকারে তাকে সেই কোম্পানি বা সেই প্রজেক্টের মালিক মানে তত্ত্বাবধানে থাকবে। আমাদের গ্রুপই পরিচালনা করবে, কিন্তু সেখানকার মেইন হবে উনি, ওই শেয়ার হোল্ডার। কথাটা বুঝতে পারছেন? ধরেন আপনার এলাকায় কোনো একটা জিনিসের ইয়া বেশি, যেমন এক ভাইয়ের এলাকায় আছে যে ওখানে চাল বেশি হয়, মানে ধান আবাদ বেশি হয়, ওখানে আমরা অটো রাইস মিল করবো। যে এলাকায় দেখা যাচ্ছে যে আলু বেশি হয়, ওই এলাকায় আমরা কোল্ড স্টোরেজ করবো। আর এগুলো কি, এগুলোর অ্যামাউন্টটা যেরকম এগুলোর লাভও সেই রকম, আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। আর এগুলোর লাভ কিন্তু মরে না, এগুলো মানে নিরাপদ একটা ইনকাম। আর আমরা যেহেতু ওখানে গিয়ে কষ্ট করে ইনকাম করবো, অর্থাৎ এমন একটা নিরাপদ জায়গায় ইনভেস্ট করব যেখান থেকে কোনো সময় লস না হয় বা ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে কি, যে একটা তো প্রবাদ আছে যে 10 মিলে করি কাজ হারি দিতে নাই কাজ। আমরা তো 10 জন মিলে করছি, একা একা তো করছি না। আর একা একা যদি করি, কেউ জমি কিনবে, কেউ কোনো এক ভাইয়ের সঙ্গে অন্য বিজনেস করবে, অন্য কিছু করবে, মার খাওয়ার রিস্ক বেশি। আমরা কিন্তু কি টাকা নাই ওই জন্য হিসাব করি না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে টাকা না থাকতে হিসাব করে রাখতে হবে, তাহলে আপনার টাকাটা কোনো সময় নষ্ট হবে না।
ঠিক আছে? তা আপনারা কিন্তু প্রত্যেকে কোটিপতি, একটা কথা বলেছি না যে আপনারা কোটিপতি হতে চাচ্ছেন, যাচ্ছেন, আর এখন প্রেজেন্ট না কোটিপতি আছেন। এটা আমি পরে আপনাদের ব্যাখ্যা করবো, আপনি পরে আমাকে বলবেন, তাহলে আমি ব্যাখ্যা করে দেবো। এরপরে আসবে কাজ। সমস্যাটা হলো এই জায়গায়, আমরা সবাই সাঁতার কাটতে চাই কিন্তু পানিতে নামতে চাই না। কাজ, কাজের কি কোনো বিকল্প আছে? কাজের কোনো বিকল্প নাই, কাজ করতে হবে। এখন এই কাজটা কিরকম করে করতে হবে? আমরা অনেকেই তো কাজ করছি। এখন কাজ করার মধ্যে দেখেন যে যারা রিক্সাওয়ালা ভাই আছে তারাও কাজ করছে, যারা অফিসে আছে তারাও কাজ করছে, যারা বিমান চালাচ্ছে তারাও কাজ করছে, প্রত্যেকেই কাজ করছে। এর কাজের বিনিময়ে কি প্রত্যেকে একটা করে সফলতা পাচ্ছে। তা আমরা সফলতার জন্য কি কাজ করতে চাই? কিরকম কাজ করতে চাই? কঠিন ভাবে? কঠিন ভাবে না। কাজ কিভাবে করবেন আমি আজকে বলি আপনাদের, শোনেন। কাজ করবেন এইভাবে। আজকে যারা এখানে প্রথম সারিতে বসে আছে না, প্রত্যেকেই কিন্তু চান্স প্রাপ্ত। পড়াশোনা যারা ফেল করেছে তাদের দেখে দিচ্ছে না, যারা ফেল করেছে তাদের উদ্দেশ্য করে বলছি যে এরাও পড়াশোনা করেছে, আপনারাও পড়াশোনা করেছেন, আপনারা ফেল করলেন আর এরা পাশ করলো, কি জানেন? এটার কারণটা এবার আমি ব্যাখ্যা করছি। এটার কারণটা কি জানেন? আপনারা সবাই কম বেশি হাঁসের সঙ্গে পরিচিত না? হাঁসের সঙ্গে পরিচিত? হাঁস তো পানিতে ভাসে নাকি? ওনার গায়ে পানি ভরে না কেন? লোম আছে এই জন্যে। আচ্ছা, ওরা যখন খাবার খোঁজে, পানিতে যখন ডুব দেয়, ওরা তো সবসময় ভাসে থাকে, তো পানিতে যখন ডুব দেয়, ডুব দেওয়ার পরে যখন ওই যে ওদের খাবারটা খোঁজে, তখন কিরকম পরিশ্রম করতে হয় জানেন? আপনি একটু ইমাজিন করে দেখেন যে যখন হাঁসটা তো সবসময় পানিতে ভাসে, এখন জোর দিয়ে শক্তি দিয়ে সে ভিতরে ঢুকতেছে, ঢুকার পরে কি খাবার খুঁজতেছে, পা দিয়ে এবং ঠোঁট দিয়ে তিনটাই একসঙ্গে চলে, চলে কি সে খাবারটা সংগ্রহ করে। তারপরে যখন ভাসে ওঠে, বোঝাই যায় না যে সে এত পরিশ্রম করেছে। এই যে এরা স্টুডেন্ট আছে এবং আমি নিজে, আমরা যারা পড়াশোনা করেছি, বিশ্বাস করেন সেই হাঁসের মতো রাত দিন 24 ঘন্টা শুধু ভাষাটা ছাড়া আর অন্য কোনো কিছু কল্পনা করিনি। তাহলে কাজ করতে হবে এইরকম করে, প্রতিজ্ঞা করতে হবে নিজে নিজের সঙ্গে যে আমাকে সফল হতে হবে, আমাকে চান্স পেতে হবে। এরা যারা প্রত্যেকে চান্স পেয়েছে প্রত্যেকেই কিন্তু এরকম পরিশ্রম করেছে। এই যে আমাদের ইয়া ভাই, মিজানুর ভাই, উনি অসুস্থ, মনে হয় মারা যাবে এরকম অবস্থা, জ্বরে। আমি দেখে তো আশ্চর্য, আমি মনে করেছিলাম মনে হয় সম্ভব না, কিন্তু তারপরেও উনি সফল হয়েছে, উনি চান্স পেয়ে গেছে। তো আমি ওনাদের ভয়ে বলতেছি, কারণ আমিও তো একজন ক্যান্ডিডেট। মজার বিষয় কি জানেন, যে এতটা চাপ, এতটা টেনশনের মধ্যে, মানে পরীক্ষার আগে যে কোথায় যেন গেছি, বাসায় দ্রুত ফিরতে হবে, কি জন্য? ফিরে পড়তে বসতে হবে। আমার যিনি আছে উনিও জানে যে কিভাবে পড়াশোনা করেছি। তো যখন ওই আপনার মানে টার্গেট কি, ওই যে বই, মানে বইয়ে গিয়ে পড়তে বসতে হবে। এই জন্য আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, এই যে এখানে কি বলে আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে এক রিক্সা আসছে, মেরে দিয়েছি, পড়ে গেছি, অ্যাক্সিডেন্ট করেছি। তো কাজ করার ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। আপনার যখন যে কাজটা আসবে সফল হওয়ার জন্য, যে কাজটা আপনি করবেন, কোনো আপোষ চলবে না, ওই হাঁসের মতো পরিশ্রম করতে হবে। তারপরেও কি হয় জানেন, যে এত কাজ করার পরেও কিন্তু যারা ফেল করেছেন তারা কি মনে করেন যে ব্যর্থ হয়ে গেছেন? তারা আর কোনোদিন যেতে পারবেন না। সুযোগ আসছে ভাই, এবার আপনারা যারা ফেল করেছেন তাদের বলতেছি আবার রেজিস্ট্রেশন করা যাবে। মানে এই রেজিস্ট্রেশনটা তো সিস্টেম এরকম যে একবার রেজিস্ট্রেশন করলে 1 বছরে আর করা যাবে না, কিন্তু এবার আবার করা যাবে। এই জানুয়ারিতে যে রেজিস্ট্রেশন হবে, এই রেজিস্ট্রেশনে সবাই রেজিস্ট্রেশন করতে পারবে। কারণ হচ্ছে যে এই রেজিস্ট্রেশনটা বাতিল হয়ে গেছে। এখন যে 2012 সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে রেজিস্ট্রেশনগুলো হয়েছে, সেই রেজিস্ট্রেশনগুলো সব ওই সার্ভারটা ডিলিট করেছে। এখন জানি না ওরা নতুন কোনো সিস্টেম চালু করবে কিনা বা আগের সিস্টেমেই রাখবে কিনা। এটা অনেকগুলো কারণ আছে, আমরা মানে চিন্তা করে পাচ্ছি না যে আসলে কোনটা করবে, কিন্তু কুরিয়ানেরা যেটা দিবে সেটাই করতে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি ভালো লাগছে? না আমি জোর করে বলতেছি না, যদি ভালো না লাগে তাও বলেন, তাহলেও আমি মানে মনে করবো যে হ্যাঁ আমার কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো তো কাজ এভাবে কাজ করতে হবে, কাজের কোনো বিকল্প নেই। কাজের
দেখছেন, বিশ্বাস ছিল নিজের প্রতি, সিস্টেমের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি। আর এখানে আবার কাজের যে তিনটা ধারা, পরিকল্পনা ছিল তিনটা, আর কাজের ক্ষেত্রে যে তিনটা, সেই তিনটাই আবার কাজ। এখন বিষয় হচ্ছে যে কাজ, যারা ফেল করেছেন তারা কি মনে করছেন যে আর সফল হতে পারবো না, এটা এই চিন্তাটা মাথা থেকে ফেলে দিতে হবে। তা আমি বলছিলাম কি ভাই, যেমন এক এক সময় এক এক ট্রেডে একবার বলে 180 আচ্ছা। হবে, একবার 160 এরকম। আপনাকে মেনে নিতে হবে। আমি 2009 সালে ভাষা শিখেছি। 2009 সালে যখন ভাষা শিখেছি, আমার সঙ্গে আমার এক ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে রতন, ইয়াতে বাড়ি, সাধুর মোড়ে বাড়ি। তো আমরা দুইজনে প্রতিজ্ঞা করেছিলাম এবং পড়াশোনা করছিলাম যে বাংলাদেশ থেকে যদি দুইজন নেয় ব্যক্তি, সেই দুইজন হবো আমরা দুইজন। কিন্তু দুঃখের বিষয়, 2009 সাল পুরো এক বছর বসে থাকছি মাস্টার্স কমপ্লিট করে, তারপরেও কোনো সার্কুলার পাইনি। তার মানে কি হাল ছেড়ে দিয়েছি? চলতে হবে, চলেছি। কিন্তু লাস্ট ডিসিশনও নিয়েছি যে হ্যাঁ, কোরিয়া যাচ্ছি, কোরিয়া যাব। তাহলে কাজ করতে হবে, এই কাজের আবার একটা ফলাফল আছে। এখন দেখেন, যে লাইটের কথা বললাম, যিনি লাইট আবিষ্কার করছে, উনি কিন্তু ব্যর্থ হয়েছে কতবার? 900। আপনারা কয়বার ব্যর্থ হয়েছেন? যারা একবার বলছে তারা বুঝতে পারছেন তো তারা কারা? একবার একবার যারা বলেছে, তার মানে একবার সে ফেল করছে। তার মানে আর কতবার আপনাকে পরীক্ষা দিতে হবে? হিসাব হিসাব বুঝতে পেরেছেন? ছেড়ে যাবেন? আপনি ছেড়ে যাবেন? কোরিয়ান থেকে ছেড়ে যাবেন? এর মতো জানুয়ারি, আমার খালাতো ভাই আসছে কোরিয়া থেকে, ওর সঙ্গে দেখা করে আসলাম কয়েকদিন আগে বাসা থেকে। আমি বলতেছি কোরিয়া যাবো না যাবো, ও কিন্তু একটু পড়াশোনায় কম, তারপরে হচ্ছে যে আগে আরো কম ছিল আদার্স অনুষঙ্গিক দিক দিয়ে, কিন্তু এখন দেখতেছি সে সেদিন আমাকে একটা কথা বলবে। আমি বলতেছি যে ইলিয়াস, আমি কি যাবো কোরিয়াতে? তখন বলছে যে ভাই, এটা আপনার থিম, আপনার থিমে কি বলে আপনি সেটা করবেন। ওর কথা শুনে আমি অ্যাস্টনিশ হয়ে গেছি যে এই ছেলে এই কথা বলে। সে পেলো কোথায়? এখানে একজন চান্সপ্রাপ্ত কোরিয়া থেকে আসছে, ওর সঙ্গে কথা বলতে গেছে, এটা হচ্ছে যে পাওয়ার হাউস মোড়ের ওখানে। তো ওকে এখন বলছি যে ও কিন্তু মানে এখানে যারা গেছে, আগে যারা গেছে তারা প্রত্যেকেই কিন্তু অল্প শিক্ষিত, কিন্তু এটা বুঝে গেছে, কোনো কারণে মাথায় ঢুকে গেছে, ব্যাস কাজে লাগাইছে। কারণ তাদের পরিবর্তন কিন্তু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ও এখন বলতেছে যে আমি বলছি ও আবার গার্মেন্টসে চাকরি করে। তো গার্মেন্টসে একটা মেশিন আছে, ওই মেশিনটা অপারেট করে। তো আমি বলছি যে গার্মেন্টসে চাকরি করছো, তাহলে তো তোমার বাংলাদেশে আসলে তো হ্যাপি বেতনে চাকরি হবে গো, ঢাকাতে গার্মেন্টসের বিজনেস। তখন ও বললো যে ভাই, আমি কোন এলাকায় থাকি দেখেন না,